কমে দাঁড়িয়েছে শতকরা 20.5% এবং হতদারিদ্র্যের হার 10.5%। খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। 2019-20 অর্থ বছরে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 4,53,44,000 মেট্রিক টন। বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় এবং মাছ, মাংস, ডিম, শাক, সবজি উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। 2009-10 বছরে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ছিল মাত্র 5,271 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 24,421 মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা 47 থেকে 99% উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু 2009-10 বছরে 69.61 বছর থেকে বৃদ্ধি পেয়ে 2019-20 সালে দাঁড়িয়েছে 72.6 বছর। 2009-10 বছরের তুলনায় 5 বছর বয়সী শিশু মৃত্যুর হার অর্ধেক কমে দাঁড়িয়েছে প্রতি 1000-এ 28 জন। মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে লাখে 165 জনে এবং 2009-10 ছিল 280 জন। 280 থেকে আমরা কমিয়ে 165-তে এনেছি। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ডিজিটাল বাংলাদেশ এর সুবিধা আজ শহর থেকে প্রান্তিক গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল গৃহহীনদের ঘর প্রদান কর্মসূচির আওতায় 8,92,000 গৃহহীনকে ঘর প্রদান করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 70,000 ঘর হস্তান্তর করা হয়েছে। আরও 50,000 গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। আমরা যদি হিসাব করি 1996 সাল থেকে এ পর্যন্ত মোট 9,98,346 পরিবারকে আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষকে আমরা ঘর করে দেব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে চলতি বাজেটে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.83% এবং জিডিপির 3.01%। উপকারভোগীর সংখ্যা প্রায় 3,25 লাখ। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত 2,53 লাখ শিক্ষার্থীকে বৃত্তি বা উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তাছাড়া আমরা বিনা পয়সায় বই দিই এবং অন্যান্য সুযোগ সুবিধাও আমরা দিয়ে থাকি। করোনাকালে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মী বা ধর্মযাজক, নন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় 2.5 কোটি মানুষকে নগদ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের নারীরা আজকে স্বাবলম্বী। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 153টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 50তম এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে 7ম। করোনা ভাইরাসের মহামারীর কারণে 2020 সাল শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য ছিল সংকটময়। এই মহামারীতে যাদের মৃত্যু হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে টিকাদান কর্মসূচি শুরু করেছি। গত বৃহস্পতিবার পর্যন্ত 28,50,940 জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। অবশ্য আজকের হিসাবটা এখনও পাইনি, পেলে আরও বাড়বে। অর্থনীতির চাকাকে সচল রাখতে এখন পর্যন্ত আমরা 1,24,000 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.44%। সাংবাদিক বৃন্দ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বহির্বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে। আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে।
2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ উন্নীত হওয়া এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের জন্য এটি একটি বিশেষ ধাপ। ইতিমধ্যে আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছি। টেকসই উত্তরণের লক্ষ্যে বিভিন্ন কৌশল এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প সহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এগুলোর কতগুলি এবছর বা আগামী বছরের শুরুতে চালু হবে, যা আমাদের জিডিপিতে অবদান রাখবে। এছাড়া সারা দেশে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল, 2 ডজনের বেশি হাইটেক পার্ক, আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব বাস্তবায়ন হলে কর্মসংস্থান তৈরি সহ আমাদের অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে। বাঙালি বীরের জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। মাত্র 9 মাসে আমরা আমাদের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসুন দলমত নির্বিশেষে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আজকের দিনে কি কোনো প্রশ্ন থাকতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি কিবরিয়া চৌধুরী, দৈনিক জাতীয় অর্থ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তব্যের শুরুতে যেটা বলছেন কোভিড-19, গোটা বিশ্ব যেখানে উৎকণ্ঠায় উদ্বিগ্ন ছিল এবং সংবাদ মাধ্যমে বাংলাদেশ ডেনসিটি হিসাবে কোটি কোটি লোক আক্রান্ত হবে, এই প্রাকৃতিক মহামারীর দুর্যোগ থেকে আপনি এই জাতিকে রক্ষা করছেন এমন কোন ম্যাজিক দিয়ে, সেটা জাতি আপনার কাছে জানতে চায়, আরো আশ্বস্ত হতে চায়। আপনাকে ধন্যবাদ মাননীয়। দেখুন, এটা কোনো ম্যাজিকের বিষয় না। এটা হচ্ছে স্বাভাবিক। এই করোনা ভাইরাস এমনভাবে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সকলেই আসলে মূলত ঘাবড়েই গিয়েছিল যে কী হবে কী হবে। আমি সত্যি কৃতজ্ঞ আমার দেশের মানুষের কাছে যে আমরা যখন যে কোনো পদক্ষেপ নিয়েছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা সেটা অনুসরণ করেছে এবং স্বাস্থ্য সুরক্ষার যে নিয়ম নীতিগুলি আমরা মেনে চলার জন্য অনুরোধ করেছিলাম, সেটা তারা মেনে চলেছে। এবং সময়োচিত যে সমস্ত পদক্ষেপ, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, মানে আমাদের দেশের মানুষের যাতে কোনো রকম আর্থিক কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষ প্রণোদনা দেওয়া বা আর্থিক সহযোগিতা করা বা গ্রাম পর্যায় পর্যন্ত অর্থ সরবরাহ করা, এটাও আমাদের একটা পদক্ষেপ ছিল। আর সেই সাথে সাথে আমি আরেকটা বলবো যে আমরা কিন্তু আগাম, যখন তখনও গবেষণা চলছে, তারপরে আমরা আগাম অর্থ দিয়ে করোনার মানে টিকা কেনার ব্যবস্থাও নিয়েছি। কাজে এখানে আমাদের যারা কাজ করেছেন আমাদের সাথে, শুধু আমাদের সরকারের সকল সদস্য থেকে শুরু করে প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আনসার বিডিপি, পুলিশ বাহিনী থেকে প্রত্যেকে যেমন কাজ করেছে, সেই সাথে আমার দলের নেতা কর্মী যে যেখানে ছিল, আমাদের সকল সহযোগী সংগঠন, সেই ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকে, এবং যাকে যখন যে কাজে বলেছি সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, ঘরে ঘরে সকলে সহযোগিতা পৌঁছে দিয়েছে, ত্রাণ পৌঁছে দিয়েছে। এই যে সকলে সম্মিলিতভাবে
কাজ করা। কাজে এটা আমার কোনো ম্যাজিক না, বলতে পারেন এটা বাংলাদেশের মানুষের ম্যাজিক। আর আমি যেটা করেছি যে এদেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তার জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। কাজে এখানে আমি মনে করছি এটা আমার কর্তব্য মানুষের পাশে থাকা। কাজে এখানে ম্যাজিক খুঁজে দরকার নেই, এটা হলো আন্তরিকতা, দায়িত্ববোধ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহিদুজ্জামান ফারুক, আমি জাপান কিউরো নিউজের কান্ট্রি চিফ। আমার ছোট্ট দুটি প্রশ্ন। অনেকদিন পরে আপনার সংবাদ অনেকদিন পরে। আমি অনেকদিন পরে আজকের এই সফলতার পিছনে আপনার কঠোর পরিশ্রম, নেতৃত্ব নিশ্চিতভাবে প্রশংসার দাবিদার। কিন্তু আগামী 5 বছর আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ, দেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সুসংহত করার যে চ্যালেঞ্জ, এরপরেই আমরা এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কথা চিন্তা করে আগামী 2024-এর নির্বাচনে আপনি কি অংশগ্রহণের কথা চিন্তা করছেন কিনা? আমার দ্বিতীয় ছোট্ট প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যা আপনি অনেক উল্লেখ করেছেন, আমি এগুলো উল্লেখ করতে চাই না। সামাজিক ক্ষেত্রে আজকে রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছেন, সারা বিশ্বব্যাপী আপনি নন্দিত, আমি প্রশংসিত। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ও লেখকদের উপর হয়রানি ও নির্যাতনে আপনার সরকার সমালোচিত। আমি আপনার মন্তব্য আশা করছি। আপনি তো একটা প্রশ্নে অনেক প্রশ্ন করে ফেললেন। 2024 আসলে তখন না সিদ্ধান্ত নেওয়া যাবে কি করব। তবে 2024-এর মধ্যে আমাদের যে আমরা মানে উন্নয়নশীল দেশ হিসেবে যে গ্র্যাজুয়েশনটা হলো, সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং উন্নয়নশীল দেশ হিসেবে যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলি যেন মোকাবেলা করতে পারি, সেই প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকে নিচ্ছি এবং নেব, এবং এটা 2024 থেকে 2026 পর্যন্ত এটা আমাদের ধরে রাখতে হবে। আমি সেইটুকু বলতে পারি। আর সেই চ্যালেঞ্জ নেবার জন্য যা যা করণীয় আমি তা করতে প্রস্তুত। আমার মনে হয় আপনার অনেক প্রশ্ন উত্তর এখানেই হয়ে গেল। আর হ্যাঁ, রোহিঙ্গাদের মানবিক কারণে আমরা স্থান দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে সেই 1971 সালের কথা। আর এই ব্যাপারে সত্যি কথা বলতে কি, আমার ছোটো বোন রেহানা সে আমাকে এই প্রশ্নটাই করেছিল যে 16 কোটি মানুষকে ভাত খাও আর কয়েক লক্ষ মানুষকে খাওয়াতে পারবো না, এত কষ্ট ওরা পাচ্ছে দেখো। সেই কথাটাই আমাকে সবথেকে বেশি শক্তি দিয়েছিল, যার জন্য আমরা তাদেরকে আমাদের দেশে স্থান দিয়েছি এবং তার জন্য থাকার সুন্দর ব্যবস্থাও করে দিয়েছি, আপনারা দেখেছেন। শুধু তাদের জন্য না, আমার নিজের দেশের যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, জীবনে কোনো আশা ভরসা নাই, কোনো মতে ক্ষুণ্ণবৃত্তি করতেই যারা কষ্ট করে বা হাত পেতে চলে, তাদেরকেও একটা ঠিকানা ব্যবস্থা আমরা করে দিচ্ছি মুজিববর্ষে। এটাই আমাদের সবচেয়ে বড় কাজ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে আমরা একটা ঠিকানা দেব, তাদেরটা থাকার জায়গা করে দেব। এবং আমি জানি এটা জায়গা পেলে ওটাই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা ক্ষেত্র হিসেবে তৈরি হতে পারবে। ধন্যবাদ। নিরাপত্তা বিষয়ে আপনার একটু মন্তব্য চাচ্ছিলাম। সাংবাদিক এবং লেখকদের উপর যে হয়রানি, এটা নিয়ে আপনার সরকার সমালোচিত। আপনার মন্তব্য পেলে খুশি হতাম। কিসের ব্যাপারে? এবং লেখকদের যে হয়রানি এবং অত্যাচার ঘটছে, এই ব্যাপারে আপনার সরকার ভীষণভাবে সমালোচিত। আপনার একটু মন্তব্য হলে ভালো হতো। এটা হচ্ছে সমালোচনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কথা পরিষ্কার, ডিজিটাল নিরাপত্তা আইনে হ্যাঁ, তো সেটা দেখুন, আমি একটা কথা বলি, ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। এই দায়িত্বটাও আমাদের পালন করতে হবে এই কারণে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের ছোট্ট শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে তারা কেউ যেন বিপথে না যেতে পারে, বা তাদের কোনো রকম মানে অসামাজিক কার্যকলাপ অথবা কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস বা অন্য কোনো ধরনের কোনো ইসের সাথে জড়িত হতে না পারে, বা এমন কোনো কাজ না করা যেটা দেশের জন্য ক্ষতি হয়,
দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেজন্যই ডিজিটাল বাংলাদেশ করার সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা দেওয়া একান্তভাবে অপরিহার্য। এখন এ ব্যাপারে আজকের দিনে আর বেশি কিছু আমি বলতে চাই না, তবে আমি এইটুকু বলবো যে সমালোচনা যারা করছেন তারা করবেই, তবে আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে কারা সব থেকে বেশি সমালোচনা করছে, তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে বা উপলব্ধি করছে? তারা তো তা করছে না। আজকে একটা আমাদের শুভ দিন, এমন কোনো কথা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের এই পলিটিক্সে আমার বয়স তো 75 বছর, সেই স্কুল জীবন থেকে তো রাস্তায় নামি 62 সাল থেকে কিন্তু পথে পথে মিছিলে মিছিলে যোগ দিয়েছি। কাজে দেশের সবাইকে আমার মোটামুটি চেনা আছে, শুধু আমি এইটুকু বললাম। আমার কে কোথায় কী কারণে কী বলে সেটাও আমার জানা আছে। হ্যাঁ, কারণ মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না। বাংলাদেশে 3রা নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনও। কিন্তু যারা সেই হত্যাকাণ্ড ঘটেছিল তাদের সাথেও তো অনেকে গাঁটছড়া বেঁধেছে, আমি দেখেছি। অনেকে অসুস্থ হলে মারা গেলে সেটা কী করা আছে? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাইখ সিরাজ, আমি চ্যানেলাইতে কাজ করি। আজকে এখানে দিনটি অন্যদের মতো ইতিহাসে একটা সাক্ষী হওয়ার জন্য এসেছি। আর আপনাকে অভিনন্দন, এবং আপনার সাথে আপনার দল এবং আপনার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যারা কাজ করেছেন সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারক। একটা বিষয় আমরা খুব এই কোভিডকালীন সময় খুব পরখ করেছি খুব কাছ থেকে, যেটা প্রথম দিন থেকে আপনি দেশটাকে সচল রেখেছেন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। কোভিডের সেই সংকটকালীন সময়ে যদি এটা না থাকতো চালু, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকটাই পিছিয়ে যেতাম। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা থেকে কথা বললাম। আমি আরো খুব ক্লোজলি যদি বলি, আপনি কোনোই থেকে চাপ দিয়ে মুখে ধরতে হবে হাঁচি না দিতে, এটাও চেষ্টা করেছেন শেখানোর জন্য। তো সেই দিক থেকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত ছিলেন বলেই আজকে আমরা খুব গর্ব করে বলতে পারি যে কোভিডের এই সময়টাতে আমাদের কোনো ধরনের ব্রেক পেতে হয়নি। খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সবগুলো বিষয়, এবং এটা নিঃসন্দেহে দূরদর্শিতার একটা বিষয়। সেই দিক থেকে এটা আমি বিশ্বাস করতে চাই যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে এই গ্র্যাজুয়েশন যখন এসেছি, আর 4 বছর পরে আমরা মূল ঘোষণাটা পাব। আমি মনে করি যে পদ্মা সেতু শুরু হলে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর সাথে আমাদের প্রায় 18টা জেলার সাথে সম্পর্ক তৈরি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। অবশ্যই আপনার পরিকল্পনার ভেতরে আছে 2024-এ আমরা এই গ্র্যাজুয়েশন ঘোষণার সময় পর্যন্ত পরিকল্পনাগুলো ঠিকঠাক থাকলে আমরা পৌঁছতে পারব। আমি ছোট্ট 2টি প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব। আপনি প্রথম দিন থেকেই অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছেন, তার ভিতরে 3টি প্যাকেজ ছিল। 30,000 কোটি টাকা ছিল সিএসএমই, 3,000 কোটি টাকা ছিল একেবারে ক্ষুদ্র ব্যবসা, আর 5,000 কোটি টাকা ছিল কৃষকদের জন্য। রেগুলার যে সমস্ত ঋণগুলো আছে সেগুলো ভালোভাবে গেছে, কিন্তু সিএসএমইতে আমি যতটুকু আজকে পর্যন্ত দেখেছি সেটা খুব ভালোভাবে যায়নি। সেখানে 60 পর্যন্ত প্রণোদনা প্যাকেজগুলো এ পর্যন্ত হয়েছে, কিন্তু 1 বছর পার হয়ে গেছে। আর যেটা 5,000 কোটি টাকা কৃষির ফসলের বাইরে, সেটার অবস্থা এরকম। এই 2টি বিষয়। আর যাদের জন্য আমরা আজকে ভালো আছি, যে আমাদের গ্রাম বাংলা থেকে চলে যাওয়া প্রবাসী বাঙালি যারা রেমিটেন্স পাঠাচ্ছে, আপনি 2% নগদ প্রণোদনা দিয়েছেন বলেই তো তারা টাকাগুলো পাঠিয়েছে। তারা বিদেশে যাতে আরেকটু ভালো থাকতে পারে, এই বিষয়টি আপনি দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমরা কিন্তু যখন আমরা এই যে বিভিন্ন ধরনের প্রণোদনা দেই, আমরা একটা মোটামুটি হিসাব করেই দিয়েছিলাম, কিন্তু আপনি জানেন যে আমাদের কৃষক বর্গা চাষি, তাদেরকে কিন্তু বিনা জামানতে আমরা কৃষি ঋণ দিয়ে থাকি, তাদের জামানতও লাগে না।
তো যারা বিনা জামানতে পায় তারা তো আর এই ঋণ গ্রহণ করতে আসেনি, এটা হলো বাস্তবতা। তাছাড়া কৃষকদের যেমন সারের দাম কমিয়ে, যেটা 90 টাকা ছিল তাকে আমরা 12 টাকা দিয়েছি, বীজের ব্যবস্থা করা, সব কিছু। এবং ধান কাটা আমরা তো আমাদের দলের লোকদেরও নামিয়ে দিয়েছি, সেই সাথে বোধহয় সমাজের সর্বস্তরের মানুষ নেমে তাদেরকে সাহায্য করেছে, কৃষকের খরচ কিন্তু সেখান থেকে বেঁচে গেছে। আর আমরা সবসময়, আমি করোনা ভাইরাসের যখন ধাক্কাটা আসলো, আমি সবার আগে একটা কথাই বলেছি যে আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের খাদ্যের ব্যবস্থা আমরা করব, যাতে করে এর কারণে যেন কোনো রকম দুর্ভিক্ষ দেখা দিলে আমাদের দেশের মানুষজনের কষ্ট না পায়। আমরা কিন্তু সেই কাজটাই সবসময় করেছি। প্রণোদনার টাকা আমরা দিয়েছি, এখন কেউ নিতে যদি না পারে এটা তো তাদের বিষয়। তারপরেও আমরা যতদূর পেয়েছি খোঁজ করে করে যেখানে দেওয়া প্রয়োজন, এবং আমরা অনেক ক্ষেত্রে যেমন গার্মেন্টসে ধরেন 5,000 টাকা ঘোষণা দিল, সেখানে প্রায় আমরা 10,000-এর উপরে টাকা দিয়েছি। এরকম অনেক ক্ষেত্রে বেশি দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো কম খরচ হয়েছে, কিন্তু এটা কোনো হিসাবে, এরকম হিসাবের বিষয় না। কিন্তু এটার দেখবেন আপনি ফলাফলটা কী। আমাদের এই প্রণোদনার ফলে শ্রমিক কর্মহীন হয়নি, বা আমাদের কৃষক বসে থাকেনি, বা আমাদের উৎপাদন হ্রাস পায়নি অন্ততপক্ষে। তারপর এবার শুধু করোনা না, তিনবার ভয়াবহ বন্যা, সেই সাথে আবার ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগটাও কিন্তু এর সঙ্গে ছিল, সেটা আপনাদের দেখতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা কিন্তু একটা জায়গায় মোকাবেলা আমরা করেছি, তার জন্য সর্বতভাবে সহযোগিতা আমরা করেছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কৃষি নিয়ে অনেক কাজ করেন। আর প্রবাসীদের কথা বলবো, হ্যাঁ, প্রণোদনাই শুধু দেয়নি, অনেক ক্ষেত্রে প্রবাসীদের আমরা নগদ অর্থ সাহায্য পাঠিয়েছি, সেটা হয়তো অনেকে আপনারা জানেন না। নগদ অর্থ সাহায্য কিন্তু আমরা অনেককে দিচ্ছি। আবার যারা আটকা পড়েছে, স্পেশাল প্লেন পাঠিয়ে তাদের ফেরতও এনেছি। কাজে সর্বতভাবে, এবং যেসব দেশে যারা ছিল তাদেরকে আমরা অনুরোধ করে তাদের থাকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কাজে তাদের কথা আমরা সবসময় চিন্তা করি এবং তাদের জন্য আমরা ব্যবস্থা রাখি। এত কাজ করেছি, অত বলতে গেলে তো মেলা সময় লাগবে, তো বোধহয় রাত ভোর হয়ে যাবে। ধন্যবাদ। আবার খুঁজে খুঁজে বের করেন। হ্যাঁ, বলেন। কে? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। মাইকটা কেমন খসখস করতেছে, আমার সাউন্ডটা ভালো আসে না। হ্যালো, হ্যাঁ বলেন। আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে স্বল্প উন্নয়নশীল দেশে এই যে ট্রানজিশন হচ্ছে, এটা জাতি হিসাবে এটা আমাদের খুবই একটা গর্বের বিষয়। কিছুদিন আগে আপনি একটা বক্তব্যে বলেছেন, বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাংলাদেশের উপরে আঘাত আসে, এটা আপনি বলেছেন। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এরকম। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি, যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন, আমার কোনো প্রতিক্রিয়াও নাই, আমার কোনো কিছু বলারও নাই, কারণ একটা চ্যানেল কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কী উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, একটি গোটা পরিবারকে, একটা ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে, সেই খুনিদেরকে কিন্তু ইন্ডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকুরি দেওয়া হয়েছে, বিদেশি দূতাবাসে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে, এইভাবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে। যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? তো আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম, তখন কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যার বিচার করেছি। এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচার হয়েছে। যুদ্ধ অপরাধী যারা এদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে,
অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যাদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি। সেই সাথে দুর্নীতি, লুটপাট বা অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10 টাকা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এই ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোষর, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায় যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। আমাদের অপরাধটা কি, সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো 2008 সালে কী অবস্থা ছিল, 7 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কী পরিস্থিতি বাংলাদেশের ছিল একবার স্মরণ করেন। আপনারা সাংবাদিকরাও স্মরণ করেন, দক্ষিণ অঞ্চলে তো সাংবাদিকরাও যেতে পারতো না। সেই রকম একটা বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009-এ সরকার গঠন করি, তার পরপরও তো কতগুলি ঘটনা ঘটানো হলো। সেগুলো সামাল দিয়ে এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে। কারণ আমাদের অর্জনটা এত বেশি যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতিও আছে, পরিকল্পনাও আছে। আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তারা তো এটা মানতে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইল ফলক অর্জন করতে পেরেছি। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অর্জনকে উৎসর্গ করছি আমাদের দেশের নতুন প্রজন্মকে, তরুণদের জন্য, যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। একটা চ্যানেল কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কী উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি। সেই সাথে দুর্নীতি, লুটপাট বা অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10 টাকা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এই ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোষর, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আইন তার আপন গতিতে চলে। এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না, এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে। যদি কেউ অপরাধ না করে
তার বিচারে শাস্তি হবে না।